হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার একটা ইংরেজির অনলাইন ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, যেটা আমরা এবিটিএ নদিয়া থেকে অর্গানাইজ করেছি আমরা তোমাদের এই লকডাউন পিরিয়ডে যাতে কিছুটা কাজে লাগে। তার প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো হয়েছিল সেগুলোতে আমরা আমাদের টেক্সট পার্টটা আমরা কমপ্লিট করেছিলাম। তাই আজকে আমরা কিছু গ্রামাটিক্যাল আইটেম এবং তাদের ইউসেজ নিয়ে ক্লাস করতে চাই। তা শুরুতে জাস্ট আই ওয়ান্ট টু টেল ইউ হোয়াট আর দ্য grammatical items usually set in madhyamik examination. Generally, number 12, questions of number 12, weightage of 12 marks are usually set in madhyamik examination, and 3 marks from article and preposition, 3 marks from fill in the blanks with appropriate or proper forms of verbs, which is the section from the usage of tenses, and 3 marks from transformation of sentences, and 3 marks from phrasal verb. Today I want to do with you the transformation of sentences. Like in this section there are different types of transformation. I want to begin with the changes of degree. This one is easy part, and I have the whiteboard here, and I want to explain before you on this topic, degree. Just I want to make sure whether I am hard or not. Am I clear to all of you? Okay, thank you. So here I want to begin with degree of adjectives. Okay, degree of adjectives. Dear students, you already know something about the degree of adjectives. You know that adjectives has 3 forms of degree. Number 1 is positive degree, and the next one is comparative degree, and the last and another one is superlative degree. প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টে এরকম ফর্ম আমরা পাই। 3টেরই কাজ আছে। তা যদি কোনো একটা নাউন, কোনো একটা পার্সন, থিংকে ডেসক্রাইব করি, আমরা উই জেনারেলি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, বাট when we want to compare this thing with another thing or another person, then we have to introduce the comparative degree. Generally we use positive degree, sorry, I told you comparative. And when we want to compare two things, we usually use comparative degree. And the কম্পারেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি, আর একটা যেটা ডিগ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা হচ্ছে কি যে তোমার সব থেকে বেস্ট বা সব থেকে ওর্স্ট এই রকমের ডিগ্রির সেন্সটা আমরা এক্সপ্লেন করি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে। তো আমাদের মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে কি যে জেনারেলি ইন্টারচেঞ্জ বিটুইন দ্য ডিগ্রিজ। একটা বাক্য পজিটিভ ডিগ্রি দিল, দিয়ে বলা হবে যে চেঞ্জ ইট ইনটু কম্পারেটিভ ডিগ্রি, কিংবা সুপারলেটিভ ডিগ্রি দিল, দিয়ে বলো চেঞ্জ দ্য ডিগ্রি। তখন আমরা যে কোনো একটা ডিগ্রিতে চেঞ্জ করতে পারি। তা সেইটা আমরা একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তা প্রথমে এই কম্পেয়ার ব্যাপারটা হতে পারে দুটো জিনিসের মধ্যে। আমরা দুটো জিনিসের একটা ছবি এঁকে নিই। এটার নাম দিলাম এ, আর একটা নাম দিলাম বি। এ আর বি। এবং প্রায় আমরা ছবিতে আঁকার চেষ্টা করেছি, দুটোই একই রকম লার্জ, দুটোই সমান লার্জ।
আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করছি সেটা হচ্ছে লার্জ। তাহলে কী করে আমরা এইটাকে লিখব? আমরা লিখতে চাইছি এ এবং বি একই রকম লার্জ। তখন আমরা ঠিক এইভাবে লিখি, এ ইজ অ্যাজ লার্জ অ্যাজ বি। এটাই লেখার নিয়ম, এ ইজ অ্যাজ লার্জ অ্যাজ বি। ওকে, প্রশ্নটা কী হতে পারে? এইরকম একটা বাক্য দিয়ে বলে দেওয়া হবে যে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করো, চেঞ্জ ইট ইনটু কম্পারেটিভ ডিগ্রি। তা আমরা জানি যে লার্জ তার পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি যে লার্জার। তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে লার্জার। লার্জার বলতে বোঝায় যে একটু বেশি বড়। তা আমরা তো এখানে দেখছি কেউই তো বেশি বড় নয়, দুজনেই তো সমান। তাহলে হাউ ক্যান উই ইউজ লার্জার? খুব সোজা, আমরা একটা চালাকি করব বলতে পারি, যে আমরা বিটাকে সামনে এনে বলবো যে বি কিন্তু এর থেকে বেশি বড় নয়, বি ইজ নট লার্জার দ্যান এ, এবং সেটাতে আমরা বুঝে নেব যে এ আর বি সমান, সেটা বলছে। কী হবে তাহলে? বি ইজ নট লার্জার দ্যান এ, বি ইজ নট লার্জার দ্যান এ। এবং দেখো আমরা কিন্তু তাহলে কি করে ফেললাম, যে লার্জ থেকে কিন্তু লার্জারে চেঞ্জ করে দিলাম। মানে আমরা এইটার যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে চেঞ্জ দ্য ফর্ম ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, সেটা আমরা করে ফেললাম। উল্টোটাও দেয়া থাকতে পারে, হয়তো দেয়া থাকলো বি ইজ নট লার্জার দ্যান এ, তখন আমরা বুঝে নিচ্ছি যে দুটোই এ আর বি সমান। তো এইখানে একটা জিনিস আমি বলতে চাই, এই যে অ্যাজ লার্জ অ্যাজ এটা ব্যবহার করা হয়েছে, এর সাথে বির তুলনা করা হয়েছে। হ্যাঁ, এটা আমরা কিন্তু টেক্সট পড়ার সময় দেখেছি অনেক জায়গায়। এটা এক ধরনের রেটরিক বলি আমরা, যার নাম হচ্ছে সিমিলি। আমরা কবিতাতে পেয়েছি আর কি। ক্লাস 7-এ পড়ার সময় হয়তো এসেছিল, মোগলি বলে যেটা একটা লেসন আছে, হ্যাঁ, সেইখানটায় আমরা দেখেছিলাম এইরকম যে কাউকে কম্পেয়ার করা হচ্ছে ফক্সের সাথে, তখন আমরা বলছি যে হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। কখনো বলা হচ্ছে যে জিনিসটা জাস্ট অ্যাজ হার্ড অ্যাজ স্টোন। সেই রকম একটা সিমিলির কনসেপ্ট এখান থেকে আমরা পেতে পারি। তাহলে আমরা দেখে নিলাম যে দুটো একই রকম লার্জ জিনিসকে আমরা কিভাবে লিখতে পারি, এবং সেখান থেকে আমরা কি করে কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে পারি। এইবার নেক্সট কেসটায় আমরা যাব, যেখানে হচ্ছে কি যে একটা জিনিস আর একটা থেকে বড়। আর একটা আমরা ছবি এঁকে নিই, যেখানে দেখা যাচ্ছে দুটো জিনিসই আঁকি, এটা বড় আর একটা ছোট। এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। একই অ্যাডজেক্টিভ আমরা ইউজ করি, লার্জ। দুটো এইরকম অসমান, একটা বড় একটা ছোট, সেটা হতে পারে যে টল অ্যাডজেক্টিভ হলে একটা লম্বা আর একটা তার থেকে কম লম্বা, এরকম জিনিস যে কোনো একটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা হতে পারে। আমরা উদাহরণের জন্য শুধু বক্স এঁকে একটা লার্জ অ্যাডজেক্টিভটা ইউজ করছি। আর কী করে আমরা এটাকে এক্সপ্রেস করব? তা বারবার আমি বলছি কিন্তু এটা কী করে এক্সপ্রেস করব, কারণ আমাদের গ্রামার শেখার মেন উদ্দেশ্য কিন্তু যে আমরা সেই যে গ্রামার পার্টটা শিখলাম, যে ইউসেজটা শিখলাম, সেটা কী করে আমরা অ্যাপ্লাই করব আমাদের ইংলিশ লেখার ক্ষেত্রে, যেহেতু আমরা পরীক্ষাটা দিই, হ্যাঁ, বা বলার ক্ষেত্রে কী করে সেটাকে অ্যাপ্লাই করব। তা আমাদের এরকম সিচুয়েশান আসতেই পারে যে দুটো জিনিস, এর আগে যেটা করলাম, দুটো একই রকম জিনিস, কী করে সেটাকে আমরা এক্সপ্রেস করব, ঠিক আছে? বা এখন এইটা দেখাচ্ছে, একটা হচ্ছে যে বেশি বড় আর একটা হচ্ছে ছোট, বা একটা বড় লম্বা একটা কম লম্বা, একটা বেশি ডেঞ্জারাস একটা কম ডেঞ্জারাস, একটা হচ্ছে কি যে বেটার
আর একটা তার থেকে কম ভালো আর কি। তা সবগুলোই কিন্তু আমাদের কোনো না কোনো রাইটিং স্কিলে বা কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে কিন্তু আমরা নিজের অজান্তেই ব্যবহার করি বা সেই ভাবনাগুলো আসে, আমাদের ব্যবহার করতে হয়। তাই সেইগুলো কীভাবে এক্সপ্রেস করবো ইংলিশে, তার আমাদের এই ইউসেজগুলো জানা থাকলে সুবিধা হয়। এইখানটাই আমরা যদি লিখি, কী লিখি জানি আমরা সবাই, সি ইজ লার্জার দ্যান ডি। সি ইজ লার্জার দ্যান ডি, দেখতে পাচ্ছ কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। তা আমার প্রশ্নটা কেমন করবে যে এই বাক্যটাকেই রিরাইট করো, রিরাইট দিস সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রি আমরা জানি যে লার্জ। কী করে আমরা লার্জ করব? একটা সি তো বড়ই ডি এর থেকে, তাহলে লার্জ ইউজ করার টেকনিকটাই তো অ্যাজ লার্জ অ্যাজ ইউজ করতে হবে। দুটো সমান তো নয়, তাহলে কী করে লার্জ জানবো? সেই কথাটাই বলবো যে দুটো সমান নয়। কি বলবো? যে ডি কিন্তু সি এর সমান লার্জ নয়। দেখি আমরা টেকনিকটা। ডি ইজ নট সো লার্জ অ্যাজ সি। ডি ইজ নট সো লার্জ অ্যাজ সি। এখানে অ্যাজ লার্জ অ্যাজ সি করলেও হয়, তবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয় সো লার্জ অ্যাজ করাটাই ভালো হবে নেগেটিভ সেন্টেন্সে। সো তারপরে অ্যাডজেক্টিভটা, তারপরে অ্যাজ, এরকম ইউজ করলে ভালো হয়। তাহলে এখানে দেখো আমরা কিন্তু লার্জ ফিরে গেলাম আর কি, লার্জার ছিল লার্জে ফিরে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই কম্পেয়ার করাটা করলাম দুটো জিনিসের মধ্যে। একটা দুটো সমান হলে কীভাবে এক্সপ্রেস করি আমরা, দুটোর কোয়ালিটি সমান হলে কীভাবে এক্সপ্রেস করি, দুটো জিনিস বা দুটো মানুষ হতে পারে, কিংবা একজনের কোয়ালিটি বেশি ভালো হলে বা বেশি খারাপ হলে তাদের মধ্যে একটু ডিফারেন্স থাকলে কীভাবে এক্সপ্রেস করি। এইবার আমরা আর একটা সিচুয়েশন তৈরি করব যেখানে দুটোর থেকে বেশি কোনো জিনিস বা থিংস থাকবে। কেমন হতে পারে? আমাদের একটা সিচুয়েশন কল্পনা করে নিতে হবে। আমরা ভাবছি যে কিছু গাছ, খুব এটা কমন, হ্যাঁ, কিছু গাছের ছবি আঁকি আমরা। নাম দিই এ বি সি ডি। এ বি সি ডি, ওকে। এবার কিন্তু দুইয়ের বেশি, অনেকের মধ্যে আর কি। তো এর মধ্যে আমরা দেখছি যে সি হচ্ছে কি যে সব থেকে লম্বা গাছ। এখানে কোন অ্যাডজেক্টিভ আমরা একটা চুজ করি? টলটা চুজ করি, খুব চেনা এটা অ্যাডজেক্টিভ, যার কম্পারেটিভ ফর্ম হয় টলার, সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। তা সি সব থেকে লম্বা গাছ, কীভাবে এক্সপ্রেস করব? আমরা জানি, অলরেডি শিখে এসেছি নিচু ক্লাসে। সি ইজ দ্য tallest, C is the tallest tree. ওকে, এর সাথে আরও কিছু অ্যাড থাকতে হবে, ইন দ্য গার্ডেন, ইন আওয়ার ভিলেজ, যাই হোক। সি ইজ দ্য টলেস্ট ট্রি, এটা হচ্ছে কিছু মেন কথা। এইরকম দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে এবার তুমি এটাকে চেঞ্জ করো। তখন হতে পারে সেটা কম্পারেটিভও হতে পারে। অনেক সময় পরীক্ষায় বলে দেয় না যে পার্টিকুলার কোন ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তা আমাদের এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তা আমাদের কাছে অপশানস আছে। এবার কিন্তু আমরা কম্পারেটিভ পজিটিভ দুটো ডিগ্রিতেই চেঞ্জ করতে পারবো। তা আমরা ফার্স্টে কম্পারেটিভে যাই। কেমন করি আমরা? সি ইজ টলার দ্যান, সি ইজ টলার দ্যান। আচ্ছা, লেখার আগে আমরা এর মানেটা করতে করতে যাই। সি ইজ টলার, অবভিয়াসলি ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য পিকচার যে সি ইজ টলার। কার থেকে টলার? টলার দ্যান হুইচ ট্রি? টলার দ্যান এ, টলার দ্যান বি, টলার দ্যান ডি, টলার দ্যান এনি আদার ট্রি ইন দিস গার্ডেন।
বা হিয়ার ইন দ্য পিকচার। তাহলে আমরা কি লিখতে পারি? হোয়াট উই ক্যান রাইট হিয়ার, সি ইজ টলার দ্যান এনি আদার ট্রি, এনি আদার ট্রি, সি ইজ টলার দ্যান এনি আদার ট্রি। এনি আদার ট্রি থেকে টলার মানেই ইট ইজ ক্লিয়ার যে সি ইজ দ্য টলেস্ট। এখানে মানেটা বুঝে নাও, সি যদি সব থেকে লম্বা গাছ হয় তাহলে সি অবভিয়াসলি বেশি লম্বা যে কোনো গাছের থেকে। এই জন্য আমরা এই ফ্রেজ ইউজ করলাম, টলার দ্যান এনি আদার ট্রি। এইবার আমরা যাব, এখানে আমরা দেখো কম্পারেটিভ ফর্মটা ইউজ করেছি, কম্পারেটিভ ডিগ্রিটা। এবার পজিটিভে যেতে হবে। পজিটিভ হচ্ছে কি যে টল। তাহলে কোন গাছ সি এর মতো টল? কোনো গাছই সি এর মতো টল নয়, সেই এক্সপ্রেশনটা আমরা ইউজ করব। নো আদার ট্রি নো আদার ট্রি, কোনো গাছই নয়, নো আদার ট্রি ইজ সো টল অ্যাজ সি। নো আদার ট্রি ইজ সো টল অ্যাজ সি, কোনো গাছই সি এর সমান লম্বা নয়। তার মানে আমরা কিন্তু সেই মানেটা ঠিক রাখছি কিন্তু, হ্যাঁ, যে সি কিন্তু টলেস্ট ট্রি, আমরা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছি না। উই ক্যান নট ডেভিয়েট ফ্রম দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স, সি ইজ দ্য টলেস্ট ট্রি। যে কোনোভাবেই সেই অর্থটাকে আমরা ঠিক রাখলাম। কোনোবার টলার ইউজ করলাম, কখনো পজিটিভ ফর্ম টল ইউজ করলাম। তা আমাদের অ্যাপ্লিকেশন কী হতে পারে লেখার সময়? যে কোনো জিনিস একটা, সাপোজ টেগরের বায়োগ্রাফি লিখছো, ফার্স্ট সেন্টেন্সটা এরকম, বা কোনো একটা সেন্টেন্স হতেই পারে যে তিনি হচ্ছেন কি যে আর.এন. টেগর, আমাদের বিলাভেড পোয়েট, তিনি হচ্ছেন কি যে গ্রেটেস্ট একজন পোয়েট ইন বেঙ্গল, বা ইন বেঙ্গলি, তাও হতে পারে। তো সেখানে এরকম হতে পারে, একজন স্টুডেন্ট হয়তো এইরকম লিখলো, টেগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। তা আরেকজন ওইটা না লিখে অন্যরকমই লিখতে পারে, মানেটা ঠিকই থাকলো যে আর.এন. টেগর ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট ইন আওয়ার বেঙ্গল। তোমার মনে হলো যে তুমি এটা চেঞ্জ করবা, তখন তুমি লিখলে নো আদার পোয়েট ইন বেঙ্গল ইজ অ্যাজ গ্রেট অ্যাজ আর.এন. টেগর। তা আমরা ইংলিশে সবসময় চাই রাইটিংয়ের মধ্যে যত ভ্যারিয়েশনস আসুক, যত বৈচিত্র্য আসুক, একই রকম কিন্তু প্যাটার্ন রাখলে হবে না, হ্যাঁ। এবং এই ভ্যারিয়েশনটা একই লেখার মধ্যে বিভিন্ন রকমভাবেও আসতে পারে, বিভিন্ন রকমের সেন্টেন্সের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রকমের গ্রামারের ইউজের ক্ষেত্রে হতে পারে। তা যাই হোক, আমরা ডিগ্রিতে আছি, ডিগ্রির একটা প্যাটার্ন আমরা করলাম, যেখানে হচ্ছে কি যে একজন সেই হচ্ছে কি যে সব থেকে শ্রেষ্ঠ কোয়ালিটির কোনো একটা পার্সন বা থিং, তাকে কী করে এক্সপ্রেস করব। এবার আর একটা সিচুয়েশন আমাদের করতে হয় যেখানে শুধু একজনই বেস্ট নয়, তার মতো আরও দু একজন আছেন আর কি, আরও কয়েকজন আছেন, তখন আমরা বলি ওয়ান অফ দ্য বেস্ট, সেইটা আমরা করব। এই ছবিটা থেকেই ইউজ করি আমরা। শুধু এখানে সি ছিল সব থেকে টলেস্ট ট্রি, তা আমরা তার কাছাকাছি আরও দু একটা গাছ এঁকে নিই, আর একটা গাছ এঁকে নিই, নাম দিলাম এটার ই। তখন কিন্তু আমরা বলতে পারবো না যে সি ইজ দ্য টলেস্ট ট্রি। আমরা তখন কিভাবে এক্সপ্রেস করব যে সি তো সব থেকে বড় গাছ নয়, আমরা বলবো যে সিটা হচ্ছে কি যে কিছু বড় গাছ আছে, তার মধ্যে একটা গাছ আর কি। তখন কীভাবে এক্সপ্রেসড হয়? তখন আমরা এইরকম লিখি, সি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ। এসটাকে খেয়াল করতে হবে, হ্যাঁ, বহু বচন, ওয়ান অফ দ্য, অনেকের মধ্যে একজন, তাহলে ওখানে আমাকে নাউনটাকে প্লুরাল ফর্মে রাখতে হবে। এটা অনেক সময় ভুল হয়ে যায়, খেয়াল রেখো। কি লিখলাম? সি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ। ঠিক আছে, কোন সিচুয়েশন এটা? যদি আমরা ধরো বিশ্বকবির কথাই বলছিলাম, উই আর টকিং অ্যাবাউট আর.এন. টেগর, তা আমরা যদি বলি সারা, যদি কনসিডার দ্য হোল ওয়ার্ল্ড, উই ক্যান নট দ্যাট টেগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, দেন হোয়াট
would have to say that Tagore is one of the greatest poets in the world. আমরা তো বলতে পারি না যে এই দাবিটা ভালোবাসা থেকে করতে পারি, কিন্তু বলি না। আমরা সারা পৃথিবীর কথা বিচার করলে আমরা বলবো যে টেগর হচ্ছেন যারা বিখ্যাত কবি তাদের মধ্যে একজন। তা এখানে সেই রকম যদি আমার কোনো কিছু এক্সপ্রেস করতে হয় এইটা আমরা ইউজ করব, সি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ, আর.এন. টেগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। ওকে, তা আমাদের এখানেও যেতে হবে টলার এবং টলে। আমাদের প্রশ্ন কিন্তু সেই আসে যে চেঞ্জ দ্য ডিগ্রি। হ্যাঁ, কিছু মেনশন না করলে যে কোনো একটা করলেই হয়, মেনশন করে দিলে সেটাই করতে হয়। তো আমরা ফার্স্টে কম্পারেটিভ ডিগ্রিতে চলে যাই। ঠিক আছে, টলার ইউজ করব কি করে? আমরা লিখি সি ইজ টলার দ্যান, বেশি লম্বা। কার থেকে বেশি লম্বা? এর থেকে লম্বা? হ্যাঁ, এর থেকে লম্বা। বির থেকে টলার? হ্যাঁ, বির থেকে টলার। ডির থেকে টলার? হ্যাঁ, তাও টলার। ইর থেকে টলার? না, ইর থেকে টলার নয়। তাহলে উই ক্যান নট সে যে সি ইজ টলার দ্যান এনি আদার ট্রি। যে কোনো গাছের থেকে লম্বা বলতে পারবো না, কারণ তার মধ্যেও আরও আছে, তার মতো আরও ছবি আঁকা যায়, তার মতো আছে, সেটা ধরে নিচ্ছি। আর তখন আমরা কি বলবো? এনি আদার ফ্রেজটা চেঞ্জ করে দেবো। তখন আমরা বলবো যে বেশিরভাগ গাছের থেকেই লম্বা, মোস্ট আদার ট্রিজ। সি ইজ টলার দ্যান মোস্ট আদার ট্রিজ। মনে রাখতে হবে ফ্রেজটা। এর আগের বার আমরা ইউজ করেছিলাম এনি আদার, ছবি থেকে স্পষ্ট ছিল যে কোনো গাছের থেকে। এখন তো বলতে পারছি না যে কোনো গাছের থেকে, তার মতো তো ই গাছ একটা আছে বা আরও হয়তো গাছ আছে। আমরা তখন কী ফ্রেজ ইউজ করলাম? সি ইজ টলার দ্যান মোস্ট আদার ট্রিজ, বেশিরভাগ গাছের থেকে লম্বা। আর.এন. টেগরের এক্সাম্পলটাই যদি বলি তাহলে একই রকম হবে, আর.এন. টেগর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এইবার আমরা আসবো পজিটিভ টলে। এখানেও কিন্তু আমরা বলতে পারবো না যে কোনো গাছই সি এর মতো লম্বা নয়। এর আগে আমরা স্টার্ট করেছিলাম নো আদার ট্রি, কিন্তু এখানে তো তা নয়, কিছু গাছ তার মতো লম্বা আছে। এখানে আমরা নেগেটিভ এক্সপ্রেশনটার ইউজ করব না, অ্যাফার্মেটিভ একটা ফর্ম ইউজ করি আমরা, সেটা হচ্ছে ভেরি ফিউ ট্রিজ। আগে নো আদার করেছিল, এখানে ভেরি ফিউ ট্রিজ করলাম। আমরা বলছি যে অল্প কয়েকটা গাছই সি এর মতো লম্বা। আগের ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ করেছিলাম, কোনো গাছই তার মতো লম্বা নয়। আর এখানে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্স করছি, মানে ই এর মতো আর ওর সমান যে গাছগুলো আছে তাদের নিয়ে আমরা লেখাটা লিখছি আর কি। ভেরি ফিউ ট্রিজ, তাহলে যেহেতু বহুবচন আমাকে এখানে বি ভার্বটা সেটা খেয়াল করে দিতে হবে। আর হলো টোটাল বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে তখন আমাদের এখানে খেয়াল করে ওয়্যার বসাতে হয়, যেটা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে ভেরি ফিউ ট্রিজ আর, অল্প কয়েকটি গাছই কি সি এর সমান লম্বা, মানে এখানে ই বা এই রকম আর সি এর সমান লম্বা গাছগুলোর কথা বলা হচ্ছে। এ বি ডি এদের কথা বলছি না, সেটা কিন্তু আগের ক্ষেত্রে বলেছিলাম। এখানে তাহলে কি বললাম? ভেরি ফিউ ট্রিজ আর অ্যাজ টল অ্যাজ সি। তাহলে কোন কোন জায়গাগুলো এখানে ডিফার করে গেল আগের কেসের থেকে? এই যে মোস্ট আদার আর ভেরি ফিউ। মনে রাখার মতো বিষয়, এখানে এটা সাবজেক্টটা প্লুরাল হওয়ার জন্য বি ভার্বটা সেটাকে ফলো করে আর হচ্ছে, পাস্ট টেন্স হলে ওয়্যার হবে, পাস্ট ফর্মে থাকে। আর.এন. টেগরের উদাহরণ যদি আমরা করি তাহলে আমরা এখানে কি বলবো? ভেরি ফিউ পোয়েটস আর বা ওয়্যার অ্যাজ গ্রেট অ্যাজ আর.এন. টেগর। তা আমাদের এই যে তিনটে আমরা ব্যবহার পেলাম আর কি ডিগ্রি, এর মধ্যে থেকেই মাধ্যমিকে প্রশ্ন সেট হয়ে থাকে। তোমাদের টেক্সটেও দেখবে কোনো না কোনো জায়গায় আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে হবে,
আমরা এই সুপারলেটিভটা দেয়া থাকলো, সেখান থেকে কম্পারেটিভ বা পজিটিভে গেলাম, এটা অনেকটা ইজি। কিন্তু পরীক্ষায় অনেক সময় সেট করা হবে, হয়তো দেয়া থাকলো এই পজিটিভ ফর্মটা দেয়া থাকলো, তখন কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে তোমাদের যে কোন টাইপটার পজিটিভের। তাহলে ওই পাশাপাশি একটা খাতায় দুপাশে আলাদা করে লিখে নিতে পারলে সুবিধা হয় উদাহরণটা, তাহলে মাথায় টোটাল ছবিটা পরিষ্কার থাকে আর যে এদিকে করলে যে এইরকম একটা সব থেকে টলেস্ট ট্রির এই গাছের উদাহরণ, আরেকদিকে ওয়ান অফ দ্য টলেস্ট ট্রির গাছের উদাহরণ, এদিকে ওদের 3টে এক্সাম্পল লিখলে, এদিকে এই 3টে লিখলে, তাহলে এই ছবিটা মাথায় পরিষ্কার থাকলে তাহলে আর কখনো কনফিউজড হবে না আর কি। কারণ অনেক সময় আমরা দেখেছি এটা কনফিউশন তৈরি করে। তো এই হলো। আরেকটা হচ্ছে কি যে এই দুটো কেস হলো। আরেকটা হচ্ছে কি যে দুজনের মধ্যে কম্পেয়ার করার বিষয়টা, সেটাও খেয়াল রাখতে হবে। এর মধ্যেই থাকে প্রশ্ন। তা আমাদের গ্রামার বিষয়টাই হচ্ছে সেই রকম যে টোটাল ব্যাপারটা মাথায় পরিষ্কার না থাকলে আমরা সেগুলো ইউজ করতে পারি না। আর যেটা ভুল হয় যে গ্রামারটা শুধু আমরা শিখি যে মানে ওই গ্রামারের প্রশ্নের উত্তর করব বলেই, তার অ্যাপ্লিকেশনটা কিন্তু জানতে হবে। যে আমরা শুধু ডিগ্রি চেঞ্জটা শিখলাম যে পরীক্ষায় হয়তো একটা আসবে, নাও আসতে পারে, অন্য কোথাও কি অ্যাপ্লাই করতে পারবো না? অবভিয়াসলি পারবো, করতে হবে, সেটা চেষ্টা করতে হবে, রাইটিংয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ভেরি ফিউ দিয়ে কোনো সেন্টেন্স তো আমরা খুব কম দেখতে পাই আর কি, খুব কম। কারণ লেখার সময় সেই ওই যে গ্রামারগুলো শিখেছিলাম, তার ব্যবহারগুলো শিখেছিলাম, সেগুলো আসে না সবসময় মাথায়। সেই জন্য যে গ্রামারটা শিখছি সেটার ব্যবহারটা সবসময় আমরা রাইটিংয়ের মধ্যে চেষ্টা করলে তখন ঠিক পরীক্ষার হল সিচুয়েশনে ওগুলো চলে আসে। এনিওয়ে, দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস and the interchanges between them, and these are the types usually set in the examination, and I think that these are clear to all of you. Okay. আচ্ছা, we are talking about the transformation of sentences. ওকে, তো তার মধ্যে একটা টাইপ আমরা করলাম, অনেক টাইপ আছে তার মধ্যে। তোমরা জানো যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, হ্যাঁ, এগুলো দিয়েও একটা করে প্রশ্ন কখনো সেট হয়, থাকেই প্রায়। আর একটা ইন্টারেস্টিং বিষয় এবং ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কি যে যেটা সেন্টেন্সের মধ্যে জয়নিং দিয়েও আসে কখনো কখনো, বা কখনো হচ্ছে তোমার ইন্টারচেঞ্জেস হিসাবে আসে, যে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড। ঠিক আছে, তা সেইটা করতে গেলে আমাদের জাস্ট উই হ্যাভ টু মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার, দ্য কনসেপ্ট অফ ক্লজ, CLAUS। তা আমি এখন সেইটা তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। আই ওয়ান্ট টু এক্সপ্লেন ইট বিফোর ইউ, দ্য আইডিয়া অফ দ্য কনসেপ্ট অফ ক্লজ। ওকে, ক্লজ। ক্লজের কনসেপ্ট জানলে আমাদের কী কী সুবিধা হবে? আমরা নিজের মতো সেন্টেন্স বড় করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো সেন্টেন্সকে, চিনতে পারবো সেই সেন্টেন্সটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। ঠিক আছে, শুধু চিনে নয়, মানে আমরা সেটাকে ওই রকম বাক্য তৈরি করতে পারবো, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারবো। বা একটা সেন্টেন্স বানালে সেই সেন্টেন্সটা ওটা লিখে ফেলেছি আর কি। হ্যাঁ, অনেক সময় হয় তো ভিতরেই থাকে আর কি, শুনে শুনে পড়ে পড়ে। কিন্তু কোনো সময় কী হয়, আমরা কনফিউজড হই যে বাক্যটা লিখলাম ঠিক হলো কি না। তা সেইটা আমরা শিওর হয়ে যাই আমাদের যদি বেসিক গ্রামারটা ঠিক থাকে, যে আমরা লিখে কিন্তু খুব স্যাটিসফাইড হবো যে বাক্যটা আমরা ঠিক লিখলাম আর। তা সেই বিষয়টা হচ্ছে কি যে ক্লজ। ক্লজের সংজ্ঞায় যেতে হবে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিফাইন ক্লজ। হোয়াট ইজ ক্লজ? খুব চেনা, গ্রামার বইয়ে থাকে, যে আমরা জানি যে ইট ইজ নাথিং বাট এ পার্ট অফ এ সেন্টেন্স, একটা বাক্যের অংশ। বাক্যের অংশ মানে কি বোঝায়? যে কিছু শব্দ টেকেন ফ্রম দ্য সেন্টেন্স, টেকেন ফ্রম এ সেন্টেন্স, কিন্তু সেটা তো ফ্রেজও হতে পারে। তা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? যে ক্লজের মধ্যে ইট মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। এর মধ্যে আমরা যে ফাইনাইট ভার্ব, টেন্সে আমরা যে ফর্মগুলো ইউজ করি, আর সে ফর্মের ইউজ থাকবে একটা ভার্বের সাবজেক্টের সাথে। ওকে, তাহলে আমরা কি করতে পারি?
ক্লজ হচ্ছে কি যে তার মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, একটা পার্ট অফ এ সেন্টেন্স যার মধ্যে কর্তা থাকবে, যার সম্বন্ধে বলা হচ্ছে, আর সেই যে অ্যাকশানটা করছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। নন ফাইনাইট রূপে থাকবে না। নন ফাইনাইট হতে পারে কি পার্টিসিপল রূপে, মানে তোমার ইনফিনিটিভ বা জিরান্ড এই ফর্ম থাকবে না। তো এই হচ্ছে কি যে বৈশিষ্ট্য ক্লজে। তা আমরা প্রথমে একটা বাক্যকে আমরা চুজ করে নেব, খুব চেনা, নাহলে সেখান থেকে দেখে নেব। একটা বাক্য লিখি এরকম, আই হ্যাভ এ ফ্রেন্ড, I have a friend who is a teacher. I have a friend who is a teacher. Okay? তো এই বাক্যটা যদি আমরা ভালো করে তাকাই, if we look at the sentence carefully, we find there are two parts in this sentence. দুটো অংশ আছে। I have a friend আর হু ইজ দ্য টিচার। দুটো অংশ বুঝছি কী করে? কারণ এটা দুটো সেন্স এর মধ্যে লুকিয়ে আছে, দুটো অর্থ প্রকাশ করছে দুটো অংশ দিয়ে। কী অর্থ প্রকাশ করছে? বাংলায় করি আমরা যে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে যিনি একজন টিচার, যিনি একজন শিক্ষক। ভালো, দুটো অংশ আছে, তাহলে কি দুটো ক্লজ আছে? বলবো আছে। কখন বলবো? যদি তার মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। দেখে নেবো আমরা। প্রথম অংশে মনে হচ্ছে যেন আছে, এই তো সাবজেক্ট, এই তো ভার্ব। দ্বিতীয় পার্টে হিয়ার ইজ দ্য সাবজেক্টের কাজ করছে, এই তো ভার্ব। তাহলে আমরা দেখছি ইন দিস সেন্টেন্সেস দেয়ার আর টু পার্টস অ্যান্ড টু পার্টস আর ক্লজেস। উই ক্যান all these two parts clauses. মানের ব্যাপারটা যদি দেখি, এখানে একটা বিষয় আছে যে একটার এই পার্টের মানেটা ইজ কমপ্লিট, দিস পার্ট হ্যাজ এ কমপ্লিট সেন্স। আমার একটি বন্ধু আছে, আমি যদি কাউকে বলি ইট মেক্স এ সেন্স, বাট হু ইজ এ টিচার এই অংশটা যদি শুধু আমি বলি, ওই পার্টটা এটা বাদ দিচ্ছি, যে একজন বা যিনি একজন শিক্ষক, আমি যদি কাউকে বলি যিনি একজন শিক্ষক, শুধু এইটুকু কথা, ইট ডাজন্ট মেক এ সেন্স অ্যাট অল, কোনো মানে হয় না। তাহলে এর মানেটা তখনই বেরিয়ে আসে যদি এটা এই ক্লজের সঙ্গে যোগ থাকে আর কি। তাহলে দিস পার্ট হ্যাজ এ মিনিং অর সেন্স, দিস পার্ট হ্যাজ এ কমপ্লিট সেন্স হোয়েন ইট ইজ কানেক্টেড টু দিস পার্ট, হোয়েন ইট ডিপেন্ডস অন দিস পার্ট। ওকে, তা এই বিষয়ের উপরে, এই ডিপেন্ডেন্সের উপরে ভিত্তি করে আমরা এই ক্লজের নাম দিয়েছি। This part which has a complete sense, which we may call it independent, this is the main part of this sentence, so we can call it main clause. And the other part, the rest one, which is completely dependent on the main part, is dependent clause or subordinate clause. পরিষ্কার হলো যে অংশটার মানেটা একটা কমপ্লিট সেন্স আছে সেটা হচ্ছে কি যে মেন ক্লজ, এবং যে অংশটা ডিপেন্ড করছে মেন ক্লজের ওপরে দ্যাট ইজ সাবঅর্ডিনেট ক্লজ, বা ডিপেন্ড করে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। তা আমাদের মেন কাজ হবে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটাকে। আমরা বলেছিলাম সেন্টেন্স বড় করতে শিখতে হবে আমাদের। কী করে বড় করব? মেন ক্লজের সঙ্গে জুড়তে শিখতে হবে। উই হ্যাভ টু নো হাউ টু অ্যাড সাব ক্লজেস উইথ দ্য মেন ক্লজেস। তাই যে সাব ক্লজ এর ভাগ আছে। কী ভাগ? এই যে সাব ক্লজ সেটা এই বাক্যে কী করে ইউজ হচ্ছে, হাউ দিস সাব ক্লজ ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স, সেইটার ওপরে ভিত্তি করে উই ক্যান ডিভাইড, categorize in
থ্রি ফর্মস বলতে পারি আমরা, থ্রি টাইপস। ওয়ান ইজ নাউন ক্লজ, সেকেন্ড ওয়ান ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্ড দ্য থার্ড ওয়ান অ্যাডভার্ব ক্লজ। কী বললাম? এই সাব ক্লজের 3 রকমের ব্যবহার হতে পারে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। কী বলবো? যখন এই সাব ক্লজ নাউন হিসেবে ব্যবহৃত হবে বাক্যে, দেন উই কল ইট নাউন ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ কাকে বলছি? যখন এই সাব ক্লজটা বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি এই সাব ক্লজ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এই বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন ওই সাব ক্লজকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি ওই সাব ক্লজ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন দিস সেন্টেন্স, acts the role of an adverb in this sentence, then we call it adverb clause. পরিষ্কার হলো তোমাদের কাছে? পরিষ্কার করতে হবে, শুধু এটা জানলে হবে না, এর অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। আমরা প্রথমে শুরু করব আজকে নাউন ক্লজ দিয়ে। এগুলো মুছে দিচ্ছি আমি। নাউন ক্লজ কি বলা হয়েছিল? যখন একটা সাব ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করছে, when the sub clause acts as a noun, then we call it a noun clause. আমার প্রশ্ন হচ্ছে কি যে কি করে বুঝবো যে it is acting as a noun? খুব সহজে একটা টেকনিক আছে। বিষয়টা হচ্ছে কি যে একটা বাক্যে যেখানে যেখানে নাউন ব্যবহৃত হয় সেই জায়গাগুলোতেই আমরা এই ক্লজগুলোকে যদি ব্যবহার করি তাহলেই বলবো নাউনের মতো ব্যবহৃত হচ্ছে। বা আমাদের কাজটা হচ্ছে যে নাউন ক্লজ তৈরি করতে শেখা। মেন পারপাস হচ্ছে হাউ টু রাইট ইউজিং এ নাউন ক্লজ। তাহলে আমরা কি করব, যে বাক্যের যে সমস্ত জায়গায় সাবজেক্ট বসে, বাক্যের যে সমস্ত জায়গায় নাউন বসে সেই জায়গায় একটা শুধু নাউনের বদলে পুরো একটা ক্লজ আমরা বসিয়ে দেব, তাহলেই সেটা নাউন ক্লজ হবে। বা উল্টোভাবে বলতে পারি, আমরা সেটা শিখে নেব যে যেখানটায় নাউন ক্লজ বসানো যায় আর কি। তাহলে সেই রকম একটা বাক্য লিখে আমরা শিওর থাকব যে আমরা বাক্যটা ঠিক লিখেছি। কোথায় কোথায় হতে পারে? তা আমরা জানি অবভিয়াসলি একটা সাবজেক্টের জায়গায় নাউন বসে, যে কোনো বাক্যে সাবজেক্ট একটা নাউন আসতেই পারে আর কি। তাহলে যদি একটা নাউন আসতে পারে তাহলে নাউন ক্লজও আমরা তৈরি করতে পারি। কেমন? as a subject to a verb, আমরা এটাকে বলি গ্রামাটিক্যালি সাবজেক্ট হিসাবে। তাহলে আমরা সাবজেক্টের জায়গাটা খালি রেখে যাই। এরপরে আমরা ভার্বের পার্টটা বসিয়েছি, ইজ ক্লিয়ার টু অল। কি হতে পারে সাবজেক্টের জায়গায়? আমরা একটা লিঙ্কার ইন্ট্রোডিউস করতে হবে এখানে। দ্যাট, জেনারেলি দ্যাট ইউজ হয় আর কি। দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ ক্লিয়ার টু অল। এই যে সাবজেক্ট, পুরো বাক্যের সাবজেক্টের পজিশনেই আমি একটা ক্লজ তৈরি করে ফেললাম। কেন ক্লজ বলবো? কারণ ওর মধ্যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। এবং ক্লজটা কোথায় বসেছে? পুরো বাক্যের সাবজেক্টের জায়গায়, পুরো বাক্যের সাবজেক্টের জায়গায়। তাহলে এটা নাউন ক্লজ। এইভাবে তো শিখলাম। অ্যাপ্লিকেশনটা কীভাবে করব? যে আমরা যদি কোনো একটা বাক্য লিখতে চাই, আমার ইচ্ছা হলো একটা সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিন্তু শিওর থাকছি যে বাক্যটা ঠিক হচ্ছে। আমি যদি আমি এরকম বলছি যে এই যে অনলাইন ক্লাস চলছে, দ্যাট দ্য অনগোয়িং অনলাইন ক্লাসেস আর ইফেক্টিভ ইজ ক্লিয়ার টু অল দ্য স্টুডেন্টস। তা এই বাক্য কিন্তু আমরা খুব কম দেখি, কম স্টুডেন্টসদের ইউজ করতে দেখি আর কি। জেনারেলি কিন্তু আমরা
আমি বলেছিলাম যে রাইটিংয়ের মধ্যে একটা ভ্যারাইটি দিতে পারলে ভালো হয়, বৈচিত্র্য। তো আমরা এইটা কিন্তু দিতে পারলে খারাপ লাগবে না। তার মানে যে আমি ভীষণ সব এইরকম বাক্য লিখে ভরিয়ে দেবো তা নয়, একটা স্যাম্পল থাকতেই পারে আর কি। নেক্সট ইউজটা কি, খুব চেনা, এটা আমরা সচরাচর ইউজ করি আর কি, অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট টু এ ভার্ব। অবজেক্টের জায়গায় নাউন বসে, তা সেখানে আমরা নাউনের বদলে নাউন ক্লজটাকে বসাতে পারি আর কি, খুব সোজা এটা। আই নো, এ দেখো বাক্যের সাবজেক্ট হলো, বাক্যের ভার্ব হলো, এবার তো অবজেক্টের জায়গাটা, অবজেক্টের জায়গায় একটা নাউন বসানোর বদলে বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কিছুর জায়গায় একটা পুরো ক্লজ বসিয়ে দিচ্ছি, যে কোনো হতে পারে। আই নো দ্যাট, এই বাক্যটাই লিখি, হি ইজ অনেস্ট। কেন এটা নাউন ক্লজ হলো? কারণ তার লজিকটা এইটাই, এটা অবজেক্টের জায়গায় বসেছে, অবজেক্টের জায়গায় নাউন বসে, নাউন ক্লজও তাহলে বসেছে। এই বাক্য আমরা দেখি সচরাচর তৈরি করেই থাকি, অফন উই মেক দিস টাইপ অফ সেন্টেন্স। কীরকম? প্রায়শই করি আমরা। এবং এখানে খুব ভালো করে খেয়াল করো যে আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করি, ন্যারেশন চেঞ্জ করি, হ্যাঁ, ইনডিরেক্ট স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সের, তখন কিন্তু দেখবে এই টাইপটাই ইউজ করি আমরা। আমরা বললাম কেউ বলেছিল, হি সেড দ্যাট হি ওয়াজ অনেস্ট, বা তোমার যেখানে আমরা দ্যাট ক্লজ করি আর কি, জেনারেলি সব ক্ষেত্রেই কিন্তু এই নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট এই প্যাটার্নটা ইউজ হচ্ছে আর কি, এটা খুব কমন ইউজের। আর কি আছে? 3 নম্বর ইউজটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে, বা কোনো ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট, পরিপূরক একটা, এরকম হতে পারে, দ্য ট্রুথ ইজ, এই জায়গাটা, দ্য ট্রুথ ইজ দ্যাট, ক্লজটা তৈরি হচ্ছে, তাহলে নাউন ক্লজই হচ্ছে সেটা। দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর নাও ইন এ ক্রিটিক্যাল সিচুয়েশন। The truth is that we are now in a critical situation. এই যে পি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হলো, এটাও তাহলে আমরা বলবো যে নাউন ক্লজ। ওকে, 4 নম্বর, প্রিপোজিশনের পরে ইউজ হয়, আফটার অবজেক্ট বলতে পারি, আফটার এ প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ইউজ হয়, প্রিপোজিশনের পরে কীরকম ইউজ হবে, তখন কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখার মতো বিষয়, এটা এই জন্য মার্ক করে দিলাম যে এখানে কিন্তু দ্যাট ক্লজ ইউজ হয় না, ঠিক আছে? দ্যাট দিয়ে কিন্তু আমরা তখন দ্যাট অ্যাজ এ লিঙ্কার, সাবঅর্ডিনেট লিঙ্কার, দ্যাট ইউজ করবো না কিন্তু আমরা, তখন আমরা কিন্তু ডব্লিউএইচ শব্দ যেগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন যেগুলো হতে পারে, বা রিলেটিভ অ্যাডভার্ব বিশেষ করে, হোয়েন, হোয়াই, এইগুলো আমরা তখন ইউজ করবো, দ্যাট ইউজ হবে না। কেমন হতে পারে এক্সাম্পলটা? এরকম করি, আই অ্যাম অ্যাফ্রেড অফ, আই এম অ্যাফ্রেড অফ, অফের পরে দ্যাট এরকম করছি না, তার বদলে আই এম অ্যাফ্রেড অফ ওয়েদার হি উইল কাম।
একই রকমভাবে আমরা করতে পারি যে আফটার অ্যান অ্যাডজেক্টিভ, এই যদি এইটা অ্যাডজেক্টিভ এটা তুলে দিলাম আর কি, তখন থাকলো আই অ্যাম অ্যাফ্রেড, তখন কিন্তু আমরা দ্যাট ইউজ করতে পারবো, তখন আমরা দ্যাট করতে পারবো, দ্যাট হি মে নট কাম। তাহলে এটাও কিন্তু বলতে পারি যে 5 নম্বর ইউজ, যেন আফটার অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মনে রাখছি যে প্রিপোজিশনের পরে কিন্তু দ্যাট ক্লজ ইউজ হয় না, এটা ভুল না হয়। আচ্ছা, আর একটা ইউজ আছে যেটা হচ্ছে কি যে একটু মুছে নিতে হবে, কোনো একটা নাউনের অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন হিসাবে সেটাকে ব্যবহার করার। কোনো একটা নাউন আমরা এরকম বলতে পারি অ্যাপোজিশন অফ এ নাউন, এরকম অ্যাপোজিশন হিসাবে, কোনো নাউনের অ্যাপোজিশন হিসাবে কেমন হতে পারে, দ্য ট্রুথ, এইটা হচ্ছে নাউনটা, এইটা যেটা সেটাকেই বলা হচ্ছে দ্যাট উই হ্যাভ নো মানি, the truth that we have no money is clear to all, clear to us। ঠিক আছে, ক্লজ কোনটা হলো, এইটা। ঠিক আছে, দ্য ট্রুথ নাউন ক্লজ হলো, ট্রুথটাকেই এক্সপ্লেন করছে, ট্রুথটা যেটা সেটাই হচ্ছে ওইটা যে আমাদের কোনো অর্থ নেই কাছে। তাহলে এটা হলো 6 নম্বর ইউজ। ওকে, আর মেন ক্লজটা কিন্তু এখানটায় দেখো এই পার্টটা হলো দ্য ট্রুথ সাবজেক্ট হলো, আর এর প্রেডিকেট পার্ট এটা চলে গেল। তো এই হলো ইউজ অফ নাউন ক্লজ। তাহলে আমরা কিন্তু শুধু নাউন ক্লজ কীভাবে হচ্ছে সেটা শিখছি না, এটা তো শিখছি, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে, ঘুরিয়ে মনে রাখছি যে এই জায়গাগুলোই নাউন ক্লজ তৈরি করতে পারি। মানে আমরা যখন কিছু নিজে লিখবো তখন কিন্তু খুব কনফিডেন্টলি লিখবো আমরা, যে এই জায়গাগুলো আমরা কিন্তু মানে উই আর শিওর যে এগুলো নাউন ক্লজ করেছি এবং এগুলো কারেক্ট সেন্টেন্স। নেক্সট আমরা আসবো অ্যাডজেক্টিভ ক্লজ। একটু সময় আছে আমাদের কাছে, অ্যাডজেক্টিভ ক্লজ আমরা খানিকটা করব, অ্যাডভার্ব ক্লজ হয়তো হবে না, হয়তো নয়, করা হবে না আর কি সময়ের জন্য, পরের ক্লাসে আমরা সেগুলো ক্লিয়ার করব। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কীভাবে করেছিলাম, যে কখন বলবো হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, যে যখন ওই সাব ক্লজটা অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ খুব তাড়াতাড়ি একটু বুঝে নিই আমরা, অ্যাডজেক্টিভ ক্লজটা শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো নাউনকে ডেসক্রাইব করা, তার সম্বন্ধে বর্ণনা দেওয়া। তো এখানে ক্লজটাই কোনো একটা নাউন বা নাউন তোমার নাউন এর মতো কোনো একটা জিনিস বা পার্সনকে ডেসক্রাইব করবে আর কি। আমি সেই বাক্যটা নিয়েছিলাম, সেটাই নিতে পারি, আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ টিচার। এইটা সাব ক্লজ বুঝেছিলাম। তো এখানে ভালো করে খেয়াল করছি আমরা, দেখো এই ফ্রেন্ডকেই ডেসক্রাইব করছি। হু ইজ এ টিচার, যিনি একজন শিক্ষক, কাকে ডেসক্রাইব করছে? একটা নাউনকে, ফ্রেন্ড। তাহলে উই ক্যান কল দিস সাব ক্লজ দ্যাট ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ পরিষ্কার আমরা বলতে পারি, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তা অ্যাডজেক্টিভ ক্লজ করতে গেলে আমরা যে লিঙ্কারগুলো ইউজ করবো সেটা একটু খেয়াল রাখতে হবে। কিছু আছে তোমার যেগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন, যেমন হচ্ছে কি যে হু, হুইচ, দ্যাট। আর কিছু আছে রিলেটিভ অ্যাডভার্ব, হোয়াই, হোয়েন, হাউ। এখানে হুজ আছে। এইরকম বেশ কিছু লিঙ্কার আমাদের মনে রাখতে হয়, ঠিক আছে? সেগুলো তোমরা কিছু না কিছু জানো, যেমন হচ্ছে কি যে হু, যখন আমরা কোনো পার্সনকে ডেসক্রাইব করবো তখন হু ইউজ করছি আর কি, কিন্তু কোনো জিনিস, কোনো অবজেক্ট তখন হুইচ বা দ্যাট ইউজ করছি। কখনো যদি কোনো ব্যক্তির কোনো যার বোঝায় তখন উই ইউজ হুজ। আবার
কোনো কারণ বোঝালে হোয়াই, হোয়েন, হাউ। এইখানটাই যেটা আমি একটু দেখাতে চাই, যেটা হচ্ছে কখনো কখনো আমাদের ওই নাউন ক্লজের সঙ্গে এই অ্যাডজেক্টিভ ক্লজটা গুলিয়ে যায়। হ্যাঁ, কীরকম গুলিয়ে যায় সেইটা একটু দেখাবো আমরা। যদি এইরকম লিখি, আই নো, দেখো সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার অবজেক্টের জায়গায় আমি যদি একটা ক্লজ তৈরি করি, আই নো হোয়াই হি ইজ লেট, আমি জানি যে কেন সে লেট। তাহলে কিন্তু এই যে ক্লজটা করলাম এটা কিন্তু নাউন ক্লজ, কারণ এটা কিন্তু কাউকে ডেসক্রাইব করছে না। এখানে যেমন অ্যাডজেক্টিভটা তার আগে একটা নাউন, তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি গ্রামারের ভাষায়, তাকে ডেসক্রাইব করছে, কোনো জিনিস, কোনো পার্সন তাকে ডেসক্রাইব করছে। এখানে কিন্তু কিছু নেই, এখানে কিন্তু নেই, এখানে ক্লজটাই অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, তখন কিন্তু এটা নাউন ক্লজ। আর এটাই যদি এরকম হয়, আই নো দ্য রিজন, আমি কারণটা জানি, হোয়াই হি ইজ লেট। এখানটায় কিন্তু দেখো এই হোয়াই হি ইজ লেট ক্লজটা কিন্তু তার আগে একটা অ্যান্টিসিডেন্ট আছে, একটা অবজেক্ট পার্ট আছে, নাউন ইকুইভ্যালেন্ট একটা জিনিস আছে, তাকে ডেসক্রাইব করছে, দ্য রিজনকে। তাহলে কিন্তু এইটা তখন কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, এটা তখন অ্যাডজেক্টিভ ক্লজ। তাই এইটা কনফিউজড হয় স্টুডেন্টরা, বলেছে হয়তো তোমার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে জয়েন করতে, তখন এইরকম করে ফেলছে স্টুডেন্টসরা, আমরা দেখেছি। তা খেয়াল রাখতে হবে, যখনই অ্যাডজেক্টিভ ক্লজ করবো, যখনই ক্লজটা, তার আগে একটা কিন্তু তোমার নাউন ইকুইভ্যালেন্ট থাকবে, কোনো ওয়ার্ড থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে, দেয়ার মাস্ট বি অ্যান অ্যান্টিসিডেন্ট, এটা খেয়াল রাখতে হবে। আর একটা কী কনফিউশন হয়, তাহলে এই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজটা গুলিয়ে না যায় সেটা খেয়াল করতে হবে। আর একটা হয় কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজটা যদি ভিতরে পুট হয়, সবসময় শেষে গিয়ে যে বসবে তা নয়, সেটা খেয়াল রাখতে হয়। দ্য ফ্রেন্ড মাঝে বসলো, হু ইজ দ্য টিচার ইজ ভেরি অনেস্ট, ইজ অনেস্ট, ভেরি অনেস্ট, আর কী বলবো, অনেস্ট। দ্য ফ্রেন্ড হু ইজ দ্য টিচার ইজ অনেস্ট। এখানে খেয়াল রাখতে হলো এই ফ্রেন্ডকে ডেসক্রাইব করলাম, কিন্তু অনেস্টের পরে দিলে কিন্তু হতো না। দ্য ফ্রেন্ড ইজ অনেস্ট, হু ইজ দ্য টিচার, কিন্তু অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বিশেষণ পদ, তাকে কী করে ডেসক্রাইব করবে? কোনো একটা নাউন বা কোনো জিনিস বা কোনো একটা পার্সনকে বা কোনো থিংকে ডেসক্রাইব করবে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাকে আমি ডেসক্রাইব করছি, যেটাকে ডেসক্রাইব করা সম্ভব, তারপরেই কিন্তু ক্লজটা করতে হবে। এটা একটা খেয়াল রাখার বিষয়। এটা অনেকে মানে গোলমাল করে, সবসময় অ্যাডজেক্টিভ ক্লজকে শেষে অ্যাড করে ফেলে, তা করলে হবে না। যে নাউনকে ডেসক্রাইব করছি ঠিক তারপরেই কিন্তু ক্লজটা ক্রিয়েট করতে হবে, এটা একটা খেয়াল করার বিষয়। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা অংশ দিয়েই আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারবো, যেটা হচ্ছে একটা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ আর নন ডিফাইনিং, একটা কমা দেওয়ার বিষয় আছে, সেইটা খেয়াল রাখলাম। ছোট্ট করে বুঝে নিচ্ছি, ডিফাইনিং, নন ডিফাইনিং। আমি বললাম আমার একটা ভাই আছে, আই হ্যাভ এ, আচ্ছা, তো ভিতরে ওটা করলে বুঝতে সুবিধা হবে। মাই ব্রাদার who is a magician is missing, পাওয়া যাচ্ছে না। এই দেখো ক্লজ, এখানে কিন্তু কোনো কমা ইউজ করিনি। এই ক্লজটাকে আমরা বলবো কিন্তু ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এর মানেটা এরকমই হয় যে আমার ভাই আছে, যে ভাইটা হচ্ছে ম্যাজিশিয়ান, সে মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কিন্তু আমার অনেক ভাই আছে,
তাকে নির্দিষ্ট করছি, রেস্ট্রিক্ট করছি। অনেক ভাইয়ের মধ্যে যে হচ্ছে কি যে ম্যাজিশিয়ান, হু ইজ এ ম্যাজিশিয়ান, সে কিন্তু মিসিং, কমা ইউজ করিনি, ঠিক আছে। এটা হচ্ছে ডিফাইনিং ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার। আর নন ডিফাইনিং কি, আমি মনে করলাম আমার একটাই ভাই, মাই ব্রাদার, কমা দিলাম, তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে যে একজন ম্যাজিশিয়ানও বটে, হু ইজ এ ম্যাজিশিয়ান, কমা দিচ্ছি, ইজ মিসিং। খেয়াল করো এখানে মাই ব্রাদার, আমার একটাই ভাই, অনেক বেশি ভাই নেই, একটাই ভাই, এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছি, হু ইজ এ ম্যাজিশিয়ান, সে একজন ম্যাজিশিয়ানও বটে, সে মিসিং হয়েছে। আর এখানটায় কি হলো, আমার অনেক ভাই হতে পারে, কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে হচ্ছে সেই ম্যাজিশিয়ান ভাইটা, সে মিসিং হয়েছে। এইটাই হচ্ছে ইউজ অফ ডিফাইনিং, নন ডিফাইনিং। অনেক সময় আমাদের কনফিউশন হয় কমাটা দেবো কোথায় আর কি, তাই এইটা মাথায় খেয়াল রাখলেই তোমরা কমার ব্যাপারটা বুঝতে পারবে। এবার তুমি লিখতে চাইছো, সেন্সটা মানে কি সেন্স প্রকাশ করতে চাইছো সেটা তোমার ব্যাপার। তুমি রাইটিং স্কিলে যখন ইউজ করছো বা কিছু একটা লিখছো ইংলিশে, তখন তুমি সেটা রেস্ট্রিকটিভ সেন্সে ইউজ করছো, তাহলে কমা লাগবে না। আর যদি তোমার রেস্ট্রিকটিভ নয়, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য বলছো, তাহলে কমা দিয়ে দিতে হবে। এই ডিফারেন্সটুকু মনে রাখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের বিষয়টা একটা হচ্ছে খেয়াল রাখতে হয়, অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, নাউন ক্লজের সঙ্গে তফাৎটা গুলিয়ে না যায়, একটা অ্যান্টিসিডেন্ট থাকবে তারপরে তাকে ডেসক্রাইব করবে। নাউন ক্লজ অ্যান্টিসিডেন্ট থাকছে না, অবজেক্টের জায়গায় ক্লজ নিজে বসে যাচ্ছে। আর ডিফাইনিং, নন ডিফাইনিং কেসটা এইটা, এটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের পড়ে থাকলো অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অবভিয়াসলি সাব ক্লজটা যখন অ্যাডভার্বভাবে ইউজ হবে, অ্যাডভার্ব হিসাবে ইউজ হবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব হিসাবে কী কীভাবে ইউজ হতে পারে সেটা হয়তো আমরা পরে ক্লাসে বুঝে নেবো, একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখতে পারি আমরা। কখনও সেটাকে টাইম হিসাবে ইউজ হবে আর কি, কোনো সময় সূচক বোঝাবে, ভার্বটাকে মডিফাই করবে কোনো একটা টাইম এক্সপ্রেশন দিয়ে। টাইম এক্সপ্রেশনের মধ্যে আমরা খুব পরিচিত হচ্ছে হোয়েন অ্যাড করে করি আমরা, তখন সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা হোয়েন হচ্ছে আর কি। আর খুব একটা চেনা আছে অ্যাজ সুন অ্যাজ আছে আমাদের। প্লেস হতে পারে হোয়ার, ঠিক আছে, হোয়ার এভার। তারপরে হতে পারে তোমার কারণ হতে পারে রিজন, অ্যাজ, বিকজ, লিঙ্কার যোগ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কন্ট্রাস্ট বোঝানোর জন্য দো, অলদো, এগুলো ইউজ করি আমরা, করি কিন্তু এগুলো। এবং আমরা যদি শিখে নিই যেটা অ্যাডভার্ব ক্লজই করছি, তাহলে খুব কনফিডেন্ট থাকবো, ওর ভুল হচ্ছে না বাক্যে কোনো, ঠিক আছে। তারপরে পারপাস হতে পারে সো দ্যাট, দ্যাট, ওকে। তারপরে হতে পারে কম্প্যারিজন হতে পারে, অ্যাজ দিয়ে করি কিন্তু আমরা, বা কম্পারেটিভ ডিগ্রিতেও করতে পারি আমরা কম্প্যারিজনটা, সেটাও হতে পারে। এই রকম প্রায় 8 থেকে 9টা টাইপ আমরা ইউজ করি। তা সেইগুলো আর একটা আছে শর্ত, তোমার কন্ডিশন, ইফ ক্লজ। তাই ওই অ্যাডভার্ব ক্লজটা নিয়ে একটা ক্লাস হতে পারে আর কি। সেই জন্য অ্যাডভার্ব ক্লজটা আমরা ছেড়ে যাচ্ছি, পরে হয়তো সে ক্লাসটা করানো যেতে পারে। যে প্রত্যেকটা ওই যে ইউসেজ আছে, আমরা বললাম টাইম ক্লজের মধ্যে অ্যাজ সুন অ্যাজ, সেটা করতে পারি আর কি। তারপরে আর কি পারপাসের মধ্যে সো দ্যাটের ইউজ করতে পারি, হ্যাঁ। অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার হ্যাড করতে পারি, ইফ ক্লজ করতে পারি। তো সেইগুলো নিয়ে আমরা পরে ফিরে আসবো। তা আজকে সবাইকে থ্যাংক ইউ যারা দেখলে। যে খুব সেফ থাকো এই লকডাউন সিচুয়েশন, আশা করি এই কালো দিন কেটে যাবে। সবাইকে থ্যাংক ইউ। এবিটির পক্ষ থেকেও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ।